আচ্ছা, লাস্ট দিন আমরা আলোচনা করেছিলাম একটা ডায়োড বা পিএন জাংশন সেমিকন্ডাক্টর ডিভাইসকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস দিই অথবা আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, তার ভোল্টেজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কারেন্টের কিরকম পরিবর্তন হয় সেই ব্যাপারে আলোচনা করেছিলাম। তো রিভার্স বায়াস যখন দেওয়া হচ্ছে, সেই রিভার্স বায়াস কন্ডিশনে একটা ভোল্টেজের কথা বলা হয়েছিল, সেটার নাম হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। এই ব্রেকডাউন ভোল্টেজটা কি ছিল, যে যখন আমরা একটা পিএন জাংশন সেমিকন্ডাক্টর ডিভাইসের অ্যাক্রসে রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি, তখন যখন সেই রিভার্স বায়াস ভোল্টেজের ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালুর থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন সেই ডায়োডের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্ট ফ্লোটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এবং এই যে ঘটনাটা ঘটছে এর ফলে কিন্তু সেই ডায়োডটা ড্যামেজ হয়ে যায়। আর যে ভোল্টেজে এই ঘটনাটি ঘটে তাকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, অথবা তাকে পিক ইনভার্স ভোল্টেজও বলা হয়। এবং এই যে ব্রেকডাউনের ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় অ্যাভালেঞ্জ ব্রেকডাউন। আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা কেমন পেয়েছিলাম একবার আমরা এখানে ড্র করে নেব। ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এরকম দেখেছি, এই বরাবর আমরা দেখাবো ভিএফ অর্থাৎ ফরওয়ার্ড ভোল্টেজ, এই বরাবর আমরা দেখাবো ভিআর অর্থাৎ রিভার্স ভোল্টেজ, এই বরাবর আমরা দেখাবো ফরওয়ার্ড কারেন্ট আইএফ, আর নিচের দিকে আমরা শো করব আইআর অর্থাৎ রিভার্স কারেন্ট। তো যখন আমরা ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করছি একটা সার্টেন ভ্যালু পর্যন্ত, যে ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 0.7 ভোল্ট ফর সিলিকন অ্যান্ড 0.3 ভোল্ট ফর জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর ডায়োড। তো তাদের ক্ষেত্রে এই ভ্যালুটা পর্যন্ত, অর্থাৎ এই ভ্যালু পর্যন্ত কিন্তু ভোল্টেজটা বাড়ানোর সাথে সাথে কারেন্ট খুব একটা বাড়ে না, কারেন্ট খুব সামান্য পরিমাণে বাড়ে। কিন্তু এই ভ্যালুর পর থেকে যেই আমরা ভোল্টেজ বাড়াবো, কারেন্ট কিন্তু একটা কন্ডাক্টরের ক্ষেত্রে যেরকম ভাবে বাড়ে সেরকম ভাবেই বৃদ্ধি পেতে থাকবে। এবং এই যে ভ্যালুটা, যে ভ্যালু থেকে যে ভ্যালু পর্যন্ত ভোল্টেজ বাড়ানো সত্ত্বেও কারেন্ট সেরকম ভাবে বাড়ে না, সেই ভ্যালুটাকে দেখো, এটা একটা হাঁটুর মতো দেখতে, ভাঁজ করা হাঁটুর মতো দেখতে। তার জন্য এই যে ভ্যালুটা, এই ভোল্টেজের ভ্যালুটাকে বলা হয় নি ভোল্টেজ। এটাকে বলা হয় নি ভোল্টেজ। নি মানে হাঁটু, নি ভোল্টেজ। স্যার হ্যাঁ, বলছি স্যার, থ্রেশহোল্ড ভোল্টেজ বলতে পারি? থ্রেশহোল্ড ভোল্টেজও বলে এটাকে, কিন্তু নি ভোল্টেজ কথাটা বেশি ইউজ করা হয় এর ক্ষেত্রে। কারণ দেখো, এই জায়গাটা একটা ভাঁজ করা হাঁটু যেরকম দেখতে হয়, হাঁটুকে ভাঁজ করলে যেরকম দেখতে হয়, এই জায়গাটা সেরকম দেখতে হচ্ছে অনেকটা, সেই কারণে এটাকে নি ভোল্টেজ বলা হয়। ঠিক আছে। অন্যদিকে এই যে কারেন্ট আমরা বলছি, কারেন্টটা কিসে আছে, এটা জেনারেলি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকছে কারেন্টটা। অন্যদিকে যদি আমরা রিভার্স ডাইরেকশনে অর্থাৎ রিভার্স বায়াস ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাই করি, তখন আমরা দেখতে পাবো এই কারেন্টটা রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্টটা কিন্তু আরো ছোট হবে। কারণ রিভার্স কারেন্টের ভ্যালু আরো ছোট হয়। এর কারণ আমি আগের দিন এক্সপ্লেন করেছি, কারণ ওই যে কারেন্টটা রিভার্স ডাইরেকশনে ফ্লো হচ্ছে, সেই কারেন্টের ফ্লো হওয়ার কারণ কিন্তু মাইনরিটি ক্যারিয়ার্স। এবং যেহেতু মাইনরিটি ক্যারিয়ার সংখ্যায় খুব কম থাকে, তার জন্য রিভার্স কারেন্টের ভ্যালু নর্মালি কম হয়। তো যত আমরা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকবো, রিভার্স কারেন্টটা খুব সামান্য সামান্য করে বাড়বে, খুব সামান্য সামান্য করে বাড়বে, কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু রিভার্স ভোল্টেজ যখনই অ্যাপ্লাই করা হবে, সেই ভোল্টেজে গিয়ে কিন্তু রিভার্স ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি, এটাকে আমরা ভি রিভার্স ব্রেকডাউন অর্থাৎ ভিবিআর বলতে পারি, ব্রেকডাউন ভোল্টেজ। ঠিক আছে। এই ভোল্টেজে গেলে কি হবে, এই ভোল্টেজে পরে যদি আমরা আরো এক্সেস ভোল্টেজ অ্যাপ্লাই করি, বা এই ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি ডায়োডের অ্যাক্রসে, কারেন্টটা কিন্তু তখন প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং এই যে ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা কখন ঘটছে না, ব্রেকডাউন ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করছি। এবং এই ব্রেকডাউন ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, কারেন্টটা প্রচুর পরিমাণে কেন বেড়ে যায় আগের দিন এক্সপ্লেন করা হয়েছে। এবং
এর ফলে কিন্তু ডায়োডটা ড্যামেজ হয়ে যায় এবং এই ঘটনাটাকে বলা হয় অ্যাভালেন্স ব্রেকডাউন। আচ্ছা, আগের দিন আমি একটা টার্ম মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে জাংশন ক্যাপাসিটেন্স। ঠিক আছে, জাংশন ক্যাপাসিটেন্স জিনিসটা কি? দেখো, আমি এর আগে যে পিএন জাংশনের কথা বলেছি, এই যে ছবিটা আগের দিন আমরা এক্সপ্লেন করেছিলাম যে ডিপ্লেশন লেয়ার কোথায় ফরমেশন হচ্ছে, এবং এই যে ডিপ্লেশন লেয়ারের যে ছবিটা দেখতে পাচ্ছ, মানে এইটা হলো একটা পিএন জাংশন সেমিকন্ডাক্টর ডিভাইস। তার মধ্যে এইখান থেকে এই যে ডটেড লাইন থেকে এই ডটেড লাইন এর মধ্যে কি হয়েছে, এই ডটেড লাইনের মধ্যে ডিপ্লেশন লেয়ার ফর্ম হয়েছে। ডিপ্লেশন লেয়ারের মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার, ফ্রি চার্জ ক্যারিয়ার থাকে না। ঠিক আছে, কিন্তু কি থাকে, এই যে ডিপ্লেশন লেয়ারটাকে যদি আমরা একটা প্লেট ধরি, সেই প্লেটের এই ডান দিকের যে দিকটা, সেই দিকটায় কিছু পজিটিভ চার্জ জমা হয়েছে এবং এই বাঁ দিকটা, এদিকটায় কিছু নেগেটিভ চার্জ জমা হয়েছে। এবার এই যে আমরা আগের ইলেকট্রিক্যাল টেকনোলজি সাবজেক্টে পড়েছিলাম যে ধরো একটা প্লেট আর এদিকে আরেকটা প্লেট। ঠিক আছে, ধরো এদিকটাই হচ্ছে আমার পজিটিভ চার্জ, ঠিক আছে, এদিকটা হলো ধরো আমাদের পজিটিভ চার্জ জমা হয়েছে এবং এই দিকটায় আমাদের নেগেটিভ চার্জ জমা হয়েছে, এবং তাদের মাঝখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম আছে। ধরো এটা হলো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম। ঠিক আছে, তাহলে এদের মধ্যে একটা কি তৈরি হয়, কি প্যারামিটার একটা তৈরি হয়? ক্যাপাসিটেন্স। একটা পজিটিভ এবং নেগেটিভ প্লেট যদি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দ্বারা সেপারেটেড থাকে, তাহলে একটা ক্যাপাসিটেন্স বলে প্যারামিটার ইলেকট্রিক্যাল সার্কিটে আসে। সেই ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হয়, কতটা চার্জ স্টোর হয়ে আছে, কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ স্টোর ডিভাইডেড বাই ভি। ভি হচ্ছে কত না, এই দুটো প্লেট যেটা আছে, প্লেট দুটোর মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে আমরা বলবো ভি, এবং এখানে যে চার্জ জমা হয়ে আছে তার পরিমাণ হলো কিউ। তাই যদি হয় তাহলে সি ইজ ইকাল টু আমরা বলতে পারি কিউ ডিভাইডেড বাই ভি। এবং এই যে ঘটনাটা আমরা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে জানি, এটাকেও আমরা এই ডায়োডের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি, এবং এটা আমরা বলতে পারি যে ডায়োডের যে ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ার, সেখানে একদিকে পজিটিভ চার্জ এবং অন্যদিকে নেগেটিভ চার্জ জমা হচ্ছে, যারা একটা সেপারেট থাকছে একটা নির্দিষ্ট দূরত্ব দ্বারা, এবং তাদের মাঝে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম ফরমেশন হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে একটা ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে। এবং এই যে ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? এটা অ্যাকচুয়ালি পি এবং এন, এই যে দুটো লেয়ার তাদের জাংশনে তৈরি হচ্ছে, পি এবং এন জাংশনের মধ্যে তৈরি হচ্ছে। সেই কারণে এই যে ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্সকে বলা হয় জাংশন ক্যাপাসিটেন্স। একে জাংশন ক্যাপাসিটেন্সও বলা হয়। টার্মটা মনে রাখবে, জাংশন ক্যাপাসিটেন্স। এটাকে জাংশন ক্যাপাসিটেন্স, এই টার্মটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, আমি যে এক্সপ্লেন করছিলাম ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এই ভোল্টেজ, যে ভোল্টেজ থেকে কারেন্টটা বাড়া শুরু করলো, সেই ভোল্টেজটাকে কি বলা হচ্ছে? নি ভোল্টেজ বলা হচ্ছে। আচ্ছা, ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলা হয় সেটাও এক্সপ্লেন করা হয়েছে। যে ভোল্টেজে রিভার্স ডাইরেকশনে যে ভোল্টেজ অ্যাপ্লাই করার পর থেকে ডায়োডের মধ্যে কারেন্টের ভ্যালুটা হঠাৎ করে বেড়ে যায়, এবং যে ভোল্টেজে ডায়োডের ব্রেকডাউন ঘটে যায়, সেই ভোল্টেজটাকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। এবার আমরা চলে আসবো দ্য লিমিটেশন ইন দ্য অপারেটিং কন্ডিশনস অফ দ্য পিএন জাংশন। মানে পিএন জাংশনকে আমরা যখন কাজে লাগাবো, সেই পিএন জাংশন ডায়োডের অপারেটিং কন্ডিশনের মধ্যে কিছু লিমিটেশনস আছে। কি কি লিমিটেশনস আছে? মানে এমন নয় যে আমরা যা খুশি ভ্যালু কারেন্ট এবং ভোল্টেজের মেনটেন করতে পারবো, সেটা কিন্তু করা সম্ভব নয়। দেখো লিমিটেশনস গুলো কি কি। প্রথমে হচ্ছে ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট। ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট কাকে বলে? ইট ইজ দ্য হাইয়েস্ট ইনস্ট্যান্টেনিয়াস ফরওয়ার্ড কারেন্ট দ্যাট এ পিএন জাংশন ক্যান কন্ডাক্ট without damage to the junction. Manufacturer data sheet usually specify the rating
if the forward current in a PN junction is more than the rating, the junction will be destroyed due to overheating. এর মানেটা দেখো, যখন আমরা ডায়োডের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ডায়োডের কারেন্ট তো বৃদ্ধি পাচ্ছে, এই কারেন্টটা বাড়তে বাড়তে যদি এমন হয় যে কারেন্টের একটা স্পেসিফাইড ভ্যালু থাকে, এই যে কারেন্টটা বেড়ে যাচ্ছে, এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কারেন্টটাকে পাচ্ছি, এবার এইখানে এই যে কারেন্টের ভ্যালু আমরা পাচ্ছি, এই কারেন্টের ভ্যালুর একটা লিমিটেশন আছে। এই একটা নির্দিষ্ট ভ্যালুর পরেও যদি আমরা কারেন্টকে বাড়াতে থাকি, কি করে বাড়াবো? ভোল্টেজ বাড়ালেই কারেন্ট বাড়বে। তার একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত ডায়োড কারেন্ট ক্যারি করতে পারে, কিন্তু তার থেকেও বেশি যদি আমরা ডায়োডকে কারেন্ট ক্যারি করতে বাধ্য করি, তাহলে কি হবে? ডায়োডের যে পিএন জাংশনটা আছে, এই যে পিএন জাংশন, তার মধ্যে এই যে জাংশন পয়েন্টটা, ধরো এদিকটা হলো পি সাইড আর এদিকটা হলো এন সাইড, তো যত বেশি কারেন্ট ফ্লো হবে তত কি হবে? জাংশনের মধ্যে আই স্কোয়ার আর লস একটা তৈরি হবে, হিটিং হবে, তো আই স্কোয়ার আর লস, এই লসটা তোমরা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়েছো। এবং আই স্কোয়ার আর লস যত বেশি হবে, আই যত বেশি হবে, আই স্কোয়ার আর তত বেশি হবে, এবং যত বেশি আই স্কোয়ার আর হবে তত বেশি হিট উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, এবং এই তাপের প্রভাবে কি হবে? জাংশনটা ড্যামেজ হয়ে যাবে, এবং জাংশন যদি ড্যামেজ হয়ে যায় তখন আর ডায়োড ঠিকভাবে কাজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ডায়োডকে যখন আমরা অপারেট করব, তার যে ফরওয়ার্ড কারেন্ট, সেই ফরওয়ার্ড কারেন্টের ভ্যালুটা যেন এই ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্টের থেকে কম হয়, তার থেকে বেশি হলে কিন্তু ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে। এবং ম্যানুফ্যাকচারার ডেটা শিট, অর্থাৎ ডায়োড যে কোম্পানিগুলো তৈরি করে তারা একটা ডেটা শিট দেয়। ডেটা শিটে কি থাকে? সেখানে লেখা থাকে যে ম্যাক্সিমাম কত কারেন্ট ডায়োডকে দেওয়া যাবে, কত ম্যাক্সিমাম ভোল্টেজ একে দেওয়া যাবে ইত্যাদি স্পেসিফাই করা থাকে, এবং সেখানে যে স্পেসিফিকেশনে যেরকম বলা থাকে সেই স্পেসিফিকেশনের থেকে আমরা যেন বেশি ফরওয়ার্ড কারেন্ট ডায়োডে অ্যাপ্লাই না করি। নেক্সট কি লিমিটেশন আছে? পিক ইনভার্স ভোল্টেজ, একে সংক্ষেপে পিআইভি বলা হয়। It is the maximum reverse voltage that can be applied to the PN junction without damage to the junction. মানে ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ যেটা ডায়োডের অ্যাপ্লাই করা যেতে পারে ডায়োডের জাংশনকে ড্যামেজ না করে। ইফ দ্য রিভার্স ভোল্টেজ অ্যাক্রস দিস জাংশন exceeds the PIV, then the junction may get destroyed due to excessive heat. এখানে দেখো, এই যে পিআই, এই যে ভোল্টেজটা আমরা বলেছি, যে এই রিভার্স ভোল্টেজ আমরা যখন অ্যাপ্লাই করছি একটা সার্টেন ভ্যালু, যেটাকে আমরা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজও বলতে পারি, অথবা একে আমরা পিআইভিও বলতে পারি, পিআইভি অর্থাৎ পিক ইনভার্স ভোল্টেজও বলতে পারি। এই পিক ইনভার্স ভোল্টেজের থেকেও যদি আমরা বেশি ভোল্টেজ দিই তাহলে ওভার কারেন্ট ফ্লো হবে এবং ডায়োডের ব্রেকডাউন হয়ে যাবে। ম্যাক্সিমাম পাওয়ার রেটিং, ম্যাক্সিমাম পাওয়ার রেটিং জিনিসটা কি? ম্যাক্সিমাম পাওয়ার যতটা ওই জাংশনের মধ্যে ডিসিপেট হতে পারে, মানে জাংশন, পিএন জাংশনের মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে তখন একটা ভোল্টেজ, আমরা জানি পোটেনশিয়াল বেরিয়ারের কথা আমরা অলরেডি শুনেছি। ঠিক আছে, এই জাংশনের মধ্যে একটা পোটেনশিয়াল বেরিয়ার তৈরি হয়। পিএন জাংশন যেখানটা আছে, জাংশনের এখানে অলরেডি একটা পোটেনশিয়াল বেরিয়ার আছে, এদিকটা ধরো পি সাইড আর এদিকটা ধরো এন সাইড, তো এখানে অলরেডি একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। ঠিক আছে, এবার যখন এই পোটেনশিয়াল বেরিয়ারকে ওভারকাম করে এর মধ্যে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করলে কি হবে? এখানে অলরেডি একটা ভোল্টেজ আছে এবং এখানে একটা কারেন্টও ফ্লো হবে আই, তাহলে কি হচ্ছে? ভি ইন্টু আই, আমরা একটা পাওয়ার ডিসিপেশন দেখতে পাচ্ছি। ভি ইন্টু আই মানে একটা পাওয়ার ডিসিপেশন যেটা এই জাংশনের অ্যাক্রসে হবে, এবং এই যে পাওয়ার ডিসিপেশন হবে তার একটা ম্যাক্সিমাম লিমিটেশন আছে, তার থেকে বেশি যদি পাওয়ার ডিসিপেশন হয়ে যায় তাহলে জাংশনটা ড্যামেজ হয়ে যেতে পারে ডিউ টু এক্সেসিভ হিটিং। এবং এই কারণবশত ম্যাক্সিমাম পাওয়ার রেটিং যেটা ডায়োডের বলা থাকে সেইটা আমাদেরকে মেনে চলতে হবে, তার থেকে বেশি যেন পাওয়ার ওই জাংশনের অ্যাক্রসে ডিসিপেট না হয় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং যে ম্যানুফ্যাকচারার থাকে তারা কিন্তু তাদের ডেটা শিটে এই ম্যাক্সিমাম পাওয়ার রেটিং এর ব্যাপারটা মেনশন করে দেয়। তো এই কটা লিমিটেশনস আমাদেরকে মেনে চলতে হবে পিএন জাংশনের ক্ষেত্রে। তো এরপরে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড, সেটা অ্যাকচুয়ালি কি জিনিস একবার সংক্ষেপে বলে নেব। এ পিএন জাংশন ইজ কল্ড অ্যাজ এ সেমিকন্ডাক্টর অর ক্রিস্টাল ডায়োড। একে সেমিকন্ডাক্টর ডায়োড বলা হয় অথবা ক্রিস্টাল ডায়োডও বলা হয়। বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ এই যে ডায়োড এটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি হয়,
এবং এই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে আমরা জানি যে পরমাণু যেগুলো আছে, অ্যাটমস যেগুলো আছে, সেগুলো নিজেদের মধ্যে একটা ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে। ক্রিস্টাল স্ট্রাকচার মানে আগে আমি এক্সপ্লেন করেছি, ক্রিস্টাল স্ট্রাকচার মানে হচ্ছে তার অ্যাটমগুলো একটা রেগুলার এবং অর্ডারলি প্যাটার্নে অ্যারেঞ্জমেন্ট করা থাকে, সেই জন্য একে ক্রিস্টাল ডায়োড বলা হয়। ঠিক আছে, এবং দ্য আউটস্ট্যান্ডিং প্রপার্টি অফ আ ক্রিস্টাল ডায়োড টু কন্ডাক্ট কারেন্ট ইন ওয়ান ডাইরেকশন অনলি পারমিটস ইজ ইট টু বি ইউজড অ্যাজ এ রেকটিফায়ার। মানে এই যে ডায়োডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু একটা দিকেই কারেন্ট ক্যারি করতে পারে। মানে ডায়োডের মধ্যে কারেন্ট সবসময় কি হবে, ধরি একটা পিএন জাংশন ডায়োড, ঠিক আছে, পিএন জাংশনের মধ্যে কারেন্ট যেটা ফ্লো হবে সেটা কিন্তু এই পি থেকে সবসময় এন, ঠিক আছে, কারেন্ট কিন্তু একটা দিকেই ফ্লো হবে, পি থেকে এন এর দিকেই কারেন্টটা ফ্লো হতে পারবে। এমন নয় যে এন থেকে পি এর দিকে কারেন্ট ফ্লো হবে, এটা সম্ভব নয় একটা ডায়োডের মধ্যে। সেই কারণে এর একটা এই বিশেষ বৈশিষ্ট্যটা, যেটার জন্য মানে এটা একদিকেই কারেন্টকে ফ্লো করতে দেয়, এই কারণবশত একে আমরা রেকটিফায়ার হিসাবে ব্যবহার করি। রেকটিফায়ার কি জিনিস সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ব। রেকটিফায়ার হলো এমন একটা অ্যারেঞ্জমেন্ট যার মাধ্যমে আমরা অল্টারনেটিং কারেন্টকে অর্থাৎ এসি কে আমরা ডিসি তে কনভার্ট করতে পারি, অল্টারনেটিং কারেন্টকে আমরা ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করতে পারি। এটাই হচ্ছে একটা রেকটিফায়ারের কাজ। তো রেকটিফায়ার অ্যাপ্লিকেশনের জন্য আমরা পিএন জাংশন ডায়োড ইউজ করি, এবং সেখানে কোন প্রপার্টিটাকে কাজে লাগাই, যে পিএন জাংশন ডায়োড কেবলমাত্র একটা দিকেই কারেন্টকে ক্যারি করে। এবারে আমরা দেখব যে পিএন জাংশন ডায়োডের যে সিম্বল সেটা কিরকম দেখতে হয়। দেখো, পিএন জাংশনের সিম্বলটা হচ্ছে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ, অর্থাৎ একটা ত্রিভুজের মতো এবং তারপর একটা বার, একটা ত্রিভুজ এবং একটা বার, এবং এটা হচ্ছে একটা টার্মিনাল বেরিয়ে এসছে, এটা হচ্ছে আরেকটা টার্মিনাল বেরিয়ে এসছে। মানে আমি এই যে ছবি দেখিয়েছি এখানে, এই যে দুটো টার্মিনাল আমরা বার করে দেখিয়েছি আর এই টার্মিনালটা বার করে দেখিয়েছি, এই দুটো হচ্ছে ওইটা, এই তারটা আর এইটা। এবার এইটা কি, এই যে জিনিসটা, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি এটাকে বোঝানো হচ্ছে পি সাইড। যেখানে এই ত্রিভুজের মতো চিহ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পি সাইড, আর যেটা এই একটা বার দেখতে পাচ্ছ একটা দাড়ির মতো, এটা হচ্ছে এন সাইড। এবার যদি আমরা if the arrowhead of the diode symbol is positive with respect to bar symbol, the diode is forward biased। মানে যদি এই arrowheadটা যদি পজিটিভ হয়, যদি এই arrowheadের দিকটা আমি এখানে একটু ড্র করে নিই, ডায়োডের সিম্বলটা এরকম, এটা হলো একটা ডায়োডের সিম্বল। তো এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা পি সাইডকে বোঝাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাদের পি সাইড, আর এইটা এই বারটা এটা অ্যাকচুয়ালি আমার এন কে বোঝানো হচ্ছে, এন সাইড। এবার যদি আমরা বলি যে এই যে পি সাইড এটা হচ্ছে পজিটিভ আর এন সাইডটা হচ্ছে নেগেটিভ, তখন আমরা কি বলবো, ডায়োডটা কি বায়াস কন্ডিশনে আছে, তখন বলবো আমরা ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে, এফ বি, ফরওয়ার্ড বায়াস। কারণ কি, কারণ হচ্ছে এখানে পি টার্মিনাল যেটা আছে পিটা হচ্ছে পজিটিভ। আবার যদি আমরা অন্য একটা ডায়োড আঁকি, দিয়ে দেখাই, এরকম যদি আমরা করি, এটা একটা ডায়োড, এটা হলো পি সাইড, এটা হলো পি সাইড, এটা হলো এন সাইড। এবার আমরা যদি বলি এই দিকটা নেগেটিভ টার্মিনাল ব্যাটারির এবং এই দিকটা পজিটিভ টার্মিনাল আছে, তখন আমরা বলবো যে এই ডায়োড যেটা আছে এটা আরবি অর্থাৎ রিভার্স বায়াস কন্ডিশনে আছে। তো এইটা ডায়োডের সিম্বল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো ডায়োডের সিম্বল আমরা দেখলাম, ডায়োডের কিরকম দেখতে হয় একবার আমি দেখিয়ে দিই। দেখো, এই যে ডায়োড অ্যাকচুয়ালি এরকম টাইপের দেখতে হয়, অর্থাৎ ডায়োডের একদিকটা এরকম দেখতে হয়, একটা দিক হলো পি সাইড আর একটা দিক হলো এন সাইড, এদিকটা হলো পি সাইড, এদিকটা হলো এন সাইড। ঠিক আছে, ডায়োড এরকম দেখতে হয়, তোমরা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করলে এই ডায়োড দেখতে পাবে।
এটা হলো ডায়োডের প্যাকেজ ভিউ। এরপরে আমরা দেখব যে রেজিস্ট্যান্স অফ আ ক্রিস্টাল ডায়োড। রেজিস্ট্যান্স মানে কি? রোধ। একটা ডায়োডের রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, আন্ডার ফরওয়ার্ড বায়াসড কন্ডিশন দ্য ডায়োড কন্ডাক্টস ইজিলি, whereas a reverse biased diode practically conducts no current। এটা তো ঠিক, যখন ডায়োডকে আমরা ফরওয়ার্ড বায়াস করছি ডায়োড কিন্তু সহজেই কারেন্ট ক্যারি করছে। কখন কারেন্ট ক্যারি করছে সহজে? যখন এই ডায়োডের নি ভোল্টেজটাকে ওভারকাম করে যাচ্ছি, নি ভোল্টেজ পর্যন্ত কারেন্ট খুব একটা ক্যারি করতে পারছে না, কিন্তু নি ভোল্টেজের পর থেকে কিন্তু ডায়োড খুব সহজেই কারেন্ট ক্যারি করতে পারছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে। অন্যদিকে রিভার্স বায়াস কন্ডিশনে কিন্তু এটা অলমোস্ট কারেন্ট ক্যারি করতেই পারে না। সেই রিভার্স ব্রেকডাউন যখন হয় তখন সেটা অ্যাব্রাপ্টলি কারেন্ট ক্যারি করে, সেটা কোনো কাজের কথা না, কারণ সেটা তো ব্রেকডাউন। ব্রেকডাউন আমরা কখনোই চাইবো না। কিন্তু ফরওয়ার্ড ডাইরেকশনে কি হয়, ডায়োডটা কারেন্ট ক্যারি করতে পারে। একটা নি ভোল্টেজ আছে, তারপর থেকে কিন্তু খুব সহজেই ডায়োড কারেন্ট ক্যারি করতে পারে। এবার যখন এটা ফরওয়ার্ড কন্ডিশনে আছে, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে, তখনকার যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। দেখো, ইট ইজ দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য ডায়োড টু দ্য ফরওয়ার্ড বায়াস ইজ কল্ড অ্যাজ ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। এবার এই যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, এটাকে আমরা দুই ভাবে বলতে পারি। প্রথমত হচ্ছে ডিসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অ্যান্ড এসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, ডাইরেক্ট কারেন্ট ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। এটা কি জিনিস একটু দেখে নেওয়া যাক। তো ডিসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা কি? ইট ইজ দ্য অপোজিশন অফার্ড বাই দ্য ডায়োড টু দ্য ডাইরেক্ট কারেন্ট। রেজিস্ট্যান্স মানে আমরা অলওয়েজ জানি কি রেজিস্ট্যান্স, ইট ইজ দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু ইট। দেখো, যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে তখন ডায়োড কারেন্টের ফ্লোকে তো অপোজ তো করে, বাধা তো দেয়, এবং সেই ফরওয়ার্ড বায়াস কন্ডিশনেও যে বাধাটা দেয় সেটাই হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। এবং ডাইরেক্ট কারেন্টের ফ্লোটাকে যে বাধা দেয়, ইট ইজ মেজার্ড বাই দ্য রেশিও অফ দ্য ডিসি ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড টু দ্য রেজাল্টিং ডিসি কারেন্ট থ্রু ইট। তো দেখো, আমরা ডায়োডের যে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করেছি, আমি এখানে আরেকবার ড্র করি। ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এখানে আরেকবার ড্র করি। সাপোজ এরকম হচ্ছে ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। এটা সাপোজ একটা পয়েন্ট, এটা হলো সাপোজ ও পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এই বরাবর আমাদের দেখানো আছে ফরওয়ার্ড ভোল্টেজ ভিএফ, এবং এই বরাবর আমাদের দেখানো আছে আইএফ অর্থাৎ ফরওয়ার্ড কারেন্ট। এবার আমরা সাপোজ একটা যে কোনো পয়েন্ট এখানে নিয়ে নিলাম, পয়েন্টের নাম দিচ্ছি এ। এই গ্রাফের উপরে আমি যে কোনো একটা পয়েন্ট এ নাম নিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, ধরো আমি এই এ পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে একটা লম্ব টেনে দেবো, ওয়াই অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানলাম এবং এক্স অ্যাক্সিসের উপরেও একটা লম্ব টানলাম। এই পয়েন্টের নাম সাপোজ আমরা দিয়ে দিলাম কত, এটার নাম দিলাম আমরা সাপোজ বি, এটার নাম আমরা দিয়ে দিলাম সি। তাহলে বলতো এই এ পয়েন্টের সাপেক্ষে ওবিটাকে আমরা কি বলতে পারি? ওবিটা কি বলো? এতটা কি হচ্ছে? এতটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কতটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভোল্টেজের পরিমাণটা হচ্ছে ওবি। এটাকে আমরা বলতে পারি ভিএফ, বলতে পারি কতটা ফরওয়ার্ড ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি। আর এই যে ওসি, এই ওসিটা অ্যাকচুয়ালি কি মেজার করছে? ওসি মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা হচ্ছে কতটা ফরওয়ার্ড কারেন্ট এর মধ্যে ফ্লো করছে, আইএফ। ঠিক আছে, এবার আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা থেকে কি জানি? রেজিস্ট্যান্সকে যদি আমরা আর এফ লিখি, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সকে যদি ছোট হাতের আর এফ লিখি, আর এফ মানে আমরা কি বলতে পারি? ফরওয়ার্ড ভোল্টেজ ভিএফ বাই আইএফ, ভোল্টেজ বাই কারেন্ট, সেটাই তো রেজিস্ট্যান্স। ভিএফ বাই আইএফ মানে আমরা ডিসি রেজিস্ট্যান্স সমান বলতে পারি এই ভিএফ মানে এখানে কত? ওবি ডিভাইডেড বাই ওসি, ওবি ওবি ডিভাইডেড বাই ওসি। এই যে রেশিওটা আমরা পাবো, এখান থেকেই আমরা মেজার করে ফেলতে পারবো। কি মেজার করে ফেলতে পারবো? ডিসি রেজিস্ট্যান্স বা ডিসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, এটা আমরা মেজার করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই টার্মটা আমরা বুঝে গেলাম ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা কি জিনিস, এসি ডিসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের মানটা কি জিনিস। এখানে যে ছবি দেখতে পাচ্ছ, এখানে পয়েন্টার নাম পি দিয়েছে, পি থেকে এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টেনেছে, এবং এই পয়েন্টের নাম যদি ও হয়, এই পয়েন্টটা যদি ও পয়েন্ট হয়, তাহলে এখান থেকে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ভোল্টেজ, আর এখান থেকে ও বি, এটা হচ্ছে কি? কারেন্ট। তাহলে ও এ বাই ও বি, এই রেশিওটাকে আমরা বলতে পারি ডিসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, আর এফ। এবার এসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা কি জিনিস? দেখো, এসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, ইট ইজ দ্য অপোজিশন অফার্ড বাই দ্য ডায়োড
টু দ্য চেঞ্জিং ফরওয়ার্ড কারেন্ট, মানে ওই যে আগেরটা যেটা করা হয়েছিল সেটা একটা নির্দিষ্ট পয়েন্টকে ভিত্তি করে করা হয়েছিল, কিন্তু এসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স বার করতে গেলে আমাদেরকে করতে হবে কি না, আমাদেরকে চেঞ্জ ইন কারেন্ট কতটা হচ্ছে সেইটা মেজার করতে হবে, মানে ভোল্টেজের চেঞ্জের জন্য কারেন্টের কতটা চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে। সেটার জন্য দেখো, এটার জন্য আমরা কি করব, আরেকবার আমি এখানে ড্র করি। সাপোজ এরকম হচ্ছে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। এবার এটা হচ্ছে ও পয়েন্ট, ধরো এটা হলো ও পয়েন্ট, এটা একটা পয়েন্ট এ পয়েন্ট নাম দিলাম, এবং এটা আর একটা পয়েন্ট নাম দিলাম সাপোজ বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট দুটো কিন্তু আলাদা পয়েন্ট। এই বরাবর আমরা কি দেখাতে পারি, এই বরাবর আমরা দেখাচ্ছি ভোল্টেজ ভিএফ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি আইএফ, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি আইএফ। তাহলে এবার আমরা কি করব, ও এ, এই এ থেকে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টানবো, সাপোজ এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম ডি। আবার এই যে বি পয়েন্ট, বি পয়েন্টের থেকে আমরা কি করব, এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টানবো, সাপোজ আমরা এটার নাম দিলাম ই, আর ওয়াই অ্যাক্সিসের উপরেও আমরা লম্ব টানবো, সাপোজ আমরা সেই পয়েন্টের নাম দিয়ে দিলাম এফ। তাহলে বলো, এই যে এ পয়েন্ট থেকে, এই যে এ পয়েন্ট থেকে এটা বি পয়েন্টে গেল, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার পথে ভোল্টেজের পরিবর্তন কতটা হচ্ছে, ভোল্টেজের পরিবর্তন এইখান থেকে এইটুকু, এতটা হচ্ছে আমার কত ভোল্টেজের পরিবর্তন। এটাকে আমরা কি বলতে পারি, চেঞ্জ ইন ভোল্টেজ। চেঞ্জ ইন ভোল্টেজকে আমরা ডেল্টা ভিএফ বলতে পারি, চেঞ্জ ইন ভোল্টেজ মানে ডেল্টা ভিএফ বলতে পারি। আর এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, সেখানে কারেন্টের পরিবর্তন কতটা হলো, এই ডি থেকে এফ পর্যন্ত, এইখান থেকে এইটুকুর মধ্যে এটা হয়ে গেল আমাদের কারেন্টের পরিবর্তন। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ডেল্টা আইএফ বলতে পারি, ডেল্টা আইএফ। ঠিক আছে, এবার যদি আমরা বার করতে চাই ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আন্ডার এসি কন্ডিশন, তখন এটাকে আমরা বলতে পারি আর এফ, আগেরটা আমার ডিসি ছিল, এটাকে আমরা আর এফ এসি বলতে পারি, আর এফ এসি। ঠিক আছে, এটার আমি নাম দিলাম আর এফ এসি। সেটা কত হবে, চেঞ্জ ইন ফরওয়ার্ড ভোল্টেজ মানে ডেল্টা ভিএফ ডিভাইডেড বাই ডেল্টা আইএফ, ডেল্টা ভিএফ ডিভাইডেড বাই ডেল্টা আইএফ। তাহলে ডেল্টা ভিএফ মানে আমরা কি এই গ্রাফ থেকে ইজিলি পেয়ে যাব, ডেল্টা ভিএফ মানে কতটা, এইখান থেকে এই এতটা, এই সি থেকে ই, এইটুকুই তো আমার ডেল্টা ভিএফ, মানে ও ই মাইনাস ও সি। এটাকে আমরা বলতে পারি ও ই মাইনাস ও সি ডিভাইডেড বাই, আমরা বলতে পারি চেঞ্জ ইন কারেন্ট মানে কতটা, এই ডি থেকে এফ পর্যন্ত এইটুকু, তার মানে ও এফ মাইনাস ও ডি, ও এফ মাইনাস ও এফ মাইনাস ও ডি। এটা হয়ে গেল আমাদের চেঞ্জ ইন কারেন্ট। তার মানে এই যে রেশিও, এখান থেকে আমরা একটা কারেন্ট, একটা রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে গেলাম। এই রেজিস্ট্যান্সটাকে আমাদের বলা হবে এসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। এর আগে আমরা যে রেজিস্ট্যান্সটা দেখেছি ওটাকে আমরা বলছিলাম ডিসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আর এফ ডিসি, এটা ডিসি, এবং এর পরেরটা হলো এসি। ঠিক আছে, তাহলে দু ধরনের রেজিস্ট্যান্সের কথা আমরা বুঝতে পারলাম, একটা হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, দুটোই ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, একটা হচ্ছে এসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ডিসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। তো তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট গুলো আছে, ল্যাব বেসড এক্সপেরিমেন্ট, সেখানে তোমাদের একটা ডায়োডের এরকম ক্যারেক্টারিস্টিক্স ক্যালকুলেট করতে হয়, এবং ক্যালকুলেট করবার পরে গ্রাফ ড্র করে সেখান থেকেই এসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স এবং ডিসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স এগুলোকে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স তো করে নিলাম, এরপরে আসছে আমাদের রিভার্স রেজিস্ট্যান্স। রিভার্স রেজিস্ট্যান্স মানে কি, ইট ইজ দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য ডায়োড টু দ্য ফরওয়ার্ড বায়াস ইজ নোন অ্যাজ রিভার্স, সরি এটা হচ্ছে টু দ্য রিভার্স বায়াস, resistance offered by the diode to the reverse bias is known as reverse resistance. It can be DC resistance or AC reverse resistance depending on whether reverse bias is direct or changing mode. মানে এই যে রিভার্স বায়াস যেটা আছে সেটা আমরা চেঞ্জ যদি করতে থাকি তাহলে আমরা এসি ফরওয়ার্ড এসি রিভার্স রেজিস্ট্যান্স পাবো, অন্যদিকে যদি আমরা একটা কনস্ট্যান্ট রিভার্স ভোল্টেজই অ্যাপ্লাই করি সেই পরিস্থিতিতে আমরা ডিসি রিভার্স রেজিস্ট্যান্স পাবো। এবং আইডিয়ালি কি হওয়ার কথা দেখো, আইডিয়ালি the reverse resistance of the diode is infinite. However, in practice,
the reverse resistance is not infinite, because for any value of reverse bias, the diode, that there exists a small leakage current, and it may be noted that the reverse resistance is very large as compared to the forward resistance. এখানে যে কথাগুলো বলেছে দেখো, রিভার্স বায়াস কন্ডিশনে যখন আমরা এই ডায়োডকে রিভার্স বায়াস দিচ্ছি তখনকার গ্রাফ কোনটা, তখনকার গ্রাফ হচ্ছে এই যে গ্রাফটা আমরা ড্র করেছিলাম, এইটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনের গ্রাফ। এবার দেখো রিভার্স বায়াস কন্ডিশনে আইডিয়াল যদি একটা ডায়োড হয়, আইডিয়াল ডায়োড হলে কি তাতে কোনো মাইনরিটি ক্যারিয়ার থাকবে না, যা কারেন্ট হবে সব মেজরিটি ক্যারিয়ারের জন্যই হবে। এবার মাইনরিটি ক্যারিয়ার আইডিয়াল ডায়োডে যদি না থাকে তাহলে রিভার্স বায়াস কন্ডিশনে তার মধ্যে কোনো কারেন্টই ফ্লো করবে না। এবার যদি একদমই কারেন্ট ফ্লো না করে তখন রেজিস্ট্যান্সের মান কত হবে, রেজিস্ট্যান্সের মান আমরা কত বলতে পারি বলো, যদি একদমই কারেন্ট ফ্লো না করে তাহলে ভি ডিভাইডেড বাই জিরো, ভি বাই আই মানে তো কারেন্ট, ভি ডিভাইডেড বাই জিরো হবে, তখন কারেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু ইনফিনিটি হওয়ার কথা। কিন্তু এটা কার ক্ষেত্রে না, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। কিন্তু আইডিয়াল ডায়োড তো প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না, প্র্যাকটিক্যালি যে ডায়োড এক্সিস্ট করে তার মধ্যে কিছু মাইনরিটি ক্যারিয়ারও থাকে, মাইনরিটি ক্যারিয়ার থাকার জন্য তার মধ্যে একটা রিভার্স কারেন্টও ফ্লো হয়, এবং যখন আমরা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন ভি ডিভাইডেড বাই একটা কারেন্ট একটা ফ্লো হবে, ভি ডিভাইডেড বাই আই একটা হবে, কিন্তু আই এর ভ্যালুটা না, আই এর ভ্যালুটা ভেরি স্মল, আই ইজ ভেরি স্মল, তার জন্য কিন্তু এই যে রিভার্স রেজিস্ট্যান্সের ভ্যালুটা এটা কিন্তু অনেক হাই হবে, এটা ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের যা ভ্যালু হবে তার তুলনায় রিভার্স রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু অনেক বেশি হাই হবে। তো নেক্সট আমরা দেখে নেব যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ক্রিস্টাল ডায়োড, একটা ক্রিস্টাল ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিটকে আমরা কিভাবে শো করতে পারি। দেখো এখানে একটা ডায়োডের ছবি দেখানো হয়েছে, এই ডায়োডটা এটা হলো একটা পিএন জাংশন ডায়োড, এদিকটা হলো পি সাইড আর এদিকটা হলো এন সাইড। এবার এইটাকে আমরা ইকুইভ্যালেন্ট মডেল মানে কি, একে আমরা কিভাবে সংক্ষিপ্তভাবে দেখাতে পারি বা ইকুইভ্যালেন্ট ভাবে কিভাবে শো করতে পারি। একটা ডায়োড মানে তার মধ্যে কি থাকবে, ডায়োড মানে তার মধ্যে যখন আমরা এখানে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করা হয়েছে দেখো, কারণ এদিকটা আমার পজিটিভ আর এদিকটা নেগেটিভ, মানে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কি পরিস্থিতি হবে। তো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডায়োডের একটা রেজিস্ট্যান্স থাকবে নিজস্ব, সেটাকে কি রেজিস্ট্যান্স বলে, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। এবং তার সাথে সাথে দেখো এটাকে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, এটাকে আর এফ দিয়ে দেখিয়েছে, এবং তারই সাথে সাথে আরেকটা ভোল্টেজও থাকবে। এই যে ভি জিরো যেটা আছে এটা হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল বা পোটেনশিয়াল বেরিয়ার, যেটা কোথায় থাকে না, ডিপ্লেশন রিজিয়নের অ্যাক্রসে এই পোটেনশিয়ালটা থাকবে। তার মানে আমরা একটা ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিটকে এভাবে দেখাতে পারি, এইটার পরিবর্তে, এই জিনিসটার পরিবর্তে আমরা এটাকে সংক্ষিপ্তভাবে একটা বেরিয়ার পোটেনশিয়াল এবং একটা রেজিস্ট্যান্স আর এফ এটা দিয়েও শো করতে পারি। এবং এই পরিস্থিতিতে দেখো এই আইএফ যে কারেন্টটা আছে, ক্যাপিটাল আইএফ, এটা হচ্ছে কি ফরওয়ার্ড কারেন্ট, ভি জিরো যেটা আছে, ভি জিরোটা কি বেরিয়ার পোটেনশিয়াল, আর এফটা কি, আর এফটা হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, এন্ড এই যে ভিএফ, ভিএফটা কি, ভিএফ হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ। এটা হলো অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। এবার যদি আমরা দেখি সিম্পলিফাই করে, যদি একটু দেখি সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে, তখন আমরা এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে, আর এফ যেটা আছে, এটাকে আমরা নেগলেক্ট করে দেবো। ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এফটাকে নেগলেক্ট করবো, কারণ কি, কারণ হচ্ছে আইডিয়াল বা মানে ইন সিম্পলিফাইড ম্যানারে যদি আমরা দেখি তাহলে এই আর এফটার ভ্যালু কিন্তু খুব স্মল হয়, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের মান খুব স্মল হয়, তার জন্য ওটাকে নেগলেক্ট করে দেওয়া হয়েছে। দেখো এখানে খালি ভি জিরো দেখানো হয়েছে এবং রেজিস্ট্যান্স আর এফ যেটা ছিল সেটাকে কিন্তু নেগলেক্ট করে দেওয়া হয়েছে। এবং যদি এটা একটা আইডিয়াল ডায়োড হয়, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা ধরে নেব যে তার ক্ষেত্রে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সও জিরো এবং তার ক্ষেত্রে আমাদের বেরিয়ার পোটেনশিয়ালের মানও জিরো। মানে আইডিয়াল ডায়োড হলে সেটাকে সিম্পলি আমরা বলতে পারি, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি, যদি এইটা একটা ডায়োডের সিম্বল হয় এবং সেই ডায়োডকে যদি ফরওয়ার্ড বায়াস রাখা হয়, অর্থাৎ এদিকে পি এদিকে এন এবং এটা পজিটিভ এদিকটা নেগেটিভ হয়, তার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বলতে পারি যে সিম্পলি একটা ওয়্যার, ঠিক আছে, আর কিচ্ছু না, এতে কোনো বেরিয়ার পোটেনশিয়ালও নেই, এতে কোনো ফরওয়ার্ড রেজিস্ট্যান্সও নেই আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। কিন্তু আইডিয়াল ডায়োড প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না, প্র্যাকটিক্যাল ডায়োডের মধ্যে অবশ্যই বেরিয়ার পোটেনশিয়ালও থাকবে এবং তার সাথে সাথে এখানে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সও কিছুটা থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? এই এত কম স্টুডেন্ট কেন?
শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, কিছু ডাউট আছে কারণ এই টপিকের উপরে? ডাউট কিছু আছে কারণ? স্যার এটা আর একবার যদি প্রশ্ন তাহলে না, ভালো স্যার। হয় টপিকটা। কোন জায়গাটা? এই টপিকটা স্যার। এই রেজিস্ট্যান্সটা? হুম। এটা কি বললাম দেখো, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করছি ডায়োডের ক্ষেত্রে, ডায়োডের সিম্বলটাকে তো আমরা এই এই যে দেখিয়েছে এই সিম্বলের মাধ্যমে দেখায়। এবার ডায়োডের যে সিম্বল, তাকে যদি আমরা একটা কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম ধরো সলভ করছি, তখন আমাদেরকে তো ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে। ধরো একটা সার্কিট আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটাকে সিম্পলিফাই করতে হবে, তখন আমরা ডায়োডটাকে কি ধরবো? যদি আমাদেরকে একটা প্র্যাকটিক্যাল ডায়োডের কথা বলা হয়, প্র্যাকটিক্যাল ডায়োডে কি থাকবে? একটা বেরিয়ার পোটেনশিয়াল V0 থাকবে, V0 এই দিকটা পজিটিভ এবং এই দিকটা হচ্ছে নেগেটিভ। একটা V0 এবং একটা রেজিস্ট্যান্স RF থাকবে যেটা সিরিজে কানেক্টেড থাকবে, ঠিক আছে? একটা বেরিয়ার পোটেনশিয়াল V0। স্যার আপনার শুধু আওয়াজ আসছে স্যার, ভিডিও আওয়াজ দেখা আসছে? যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা দাঁড়া, রিজিউম প্রেজেন্টিং করি। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ দেখো, স্যার ঠিক আছে। দেখো অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটে যেটা হচ্ছে, একটা ডায়োড আছে পিএন জাংশন ডায়োড, এদিকটা হলো পি সাইড, এদিকটা হলো এন সাইড, এবং তাকে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজের মানটা হলো ভিএফ। এটা যদি অ্যাপ্লাই করা হয় এবং আমরা যদি এটাকে ম্যাথামেটিক্যালি সলভ করতে চাই, তখন আমরা ডায়োডটাকে কি দিয়ে রিপ্লেস করব? এই ডায়োডের এই সিম্বলটাকে দিয়ে তো আমি অঙ্ক করতে পারবো না, তাকে আমরা কিছু একটা ধরবো। সেটা ধরতে হবে আমাকে, একটা V0 ধরতে হবে, যেটা হচ্ছে কি বেরিয়ার পোটেনশিয়াল V0, এবং তার সঙ্গে সিরিজে কানেক্টেড হয়ে থাকবে একটা রেজিস্ট্যান্স RF। এখানে V0টা হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল এবং এই যে RFটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দা ডায়োড। ফরওয়ার্ড রেজিস্ট্যান্স কি জিনিস সেটা আমি আগেই এক্সপ্লেন করেছি। এবারে আসছে আমাদের সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট। যদি আরো সিম্পলিফাইড ম্যানারে আমরা এটাকে করতে চাই, অনেক ক্ষেত্রে বলবে যে নেগলেক্ট দ্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড। যদি নেগলেক্ট করতে বলে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সকে, তখন আমরা সিম্পলিফাইড যে সার্কিটটা আছে এটা থেকে এই V0 RF সিরিজে ছিল তো, সেখান থেকে আমরা V0টাকে রাখবো কিন্তু RFটাকে আমরা সরিয়ে দেবো, খালি V0 একটা সিরিজে কানেক্টেড আছে। এটা হলো সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমাদেরকে বলে নেগলেক্ট দ্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে একটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ ডায়োড। এবার এই আদর্শ ডায়োড যদি হয়, সেই আদর্শ ডায়োডের মধ্যে কিন্তু কোনো ডিপ্লেশন লেয়ার থাকবে না। ডিপ্লেশন লেয়ার যদি আদর্শ ডায়োডের মধ্যে না থাকে, তার মধ্যে কোনো বেরিয়ার পোটেনশিয়ালও থাকবে না এবং তার মধ্যে কোনো ফরওয়ার্ড রেজিস্ট্যান্সও থাকবে না। যদি তাই না থাকে, তাহলে আমরা একটা ডায়োডকে সিম্পলি একটা তার দিয়ে রিপ্লেস করে দেবো, একটা ওয়্যার দিয়ে রিপ্লেস করে দেবো, যেরকম আমরা এই ছবিতে দেখিয়েছি। একটা ডায়োড আছে, ডায়োডটাকে সিম্পলি আমরা অন অবস্থায় একটা ওয়্যার দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? আর কিছু এখানে কিন্তু আমরা দেখাবো না। তো এইটাই হলো মেন কনসেপ্ট, যে একটা ডায়োডকে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিটে শো করতে পারি, ঠিক আছে? তো আজকে আমি পিএন জাংশন ডায়োড পর্যন্তই পড়ালাম। নেক্সট ডেতে আমি স্পেশাল ডায়োড এবং জেনার ডায়োড এই টপিকগুলো স্টার্ট করব। স্যার আমাদের এক্সামে তো এরকম ধরনেরই প্রশ্ন আসবে? হ্যাঁ, কোশ্চেন আসবে ওখানে, যা পড়ালাম সবগুলো এক্সামে আসতে পারে। স্যার প্রথম থেকে যেগুলো পড়েছেন সেগুলো থেকে আসবে নাকি এই যে এখন যেটা পড়ালেন সেটা থেকে আসবে? দেখো সেরকম বলা যায় না। প্রথম দিন যেটা পড়িয়েছিলাম সেটাতে হয়তো খালি কনসেপ্ট বিল্ডিং এর জন্য আমি বলেছিলাম। প্রথম দিনের প্রথম দিককার টপিকটা একটু বাদ দিতে পারো, মানে বাদ বলতে কি, ওটা তো জানতে হবেই, এক্সাম পারপাসে হয়তো অতটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এই টপিকগুলো তারপর থেকে যা আছে সবই এক্সামে আসার মতো।